যদি এমন হতো তোমরা সবাই ইংরেজিতে যা খুশি তাই লিখতে পারতে তাহলে কেমন হতো? নিশ্চয়ই খুব ভালো হতো, মজাও হতো। সবাই তাই চাই, কিন্তু পারে না। যদি তোমরা ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারতে তাহলে মুখস্থ করার কোনো দরকারই হতো না। পরিশ্রম করে মুখস্থ করা ছেড়ে দিতে। মুখস্থ করে বেশি দূর যাওয়া যায় না। তাই আমি আজ তোমাদেরকে দেখাবো এক ভিডিওতে অনেক কিছু এবং একটা কমপ্লিট লার্নিং। এক ভিডিওতে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন। আমি প্রণব সেন, একজন লেকচারার, নিয়ে এলাম ফ্রি হ্যান্ড রাইটিংয়ের একটা পরিপূর্ণ গাইডলাইন। তো ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। আমি লেকচারার প্রণব সেন, আমি তোমাদের সাথে আছি। আজকে আমি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে যে বিভ্রান্তিটা আছে সেটা আজকে আমি তোমাদের দূর করে দেব। আমার গত একটা ভিডিও দেওয়া আছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, ওইটা তোমরা দেখো। এই ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে যেসব জিনিসগুলো লাগে, তো সেসব জিনিসগুলো অনেকে দেখি সেটা ঠিক মতন প্রকাশ করে না এবং অনেকটা জটিল করে তোলে। তো এই জটিল হয়ে গেলে সেই জিনিস শিক্ষার্থীরা শিখতে চায় না। তো এটা আমাদের ধর্ম, যদি কোনো কিছু জটিল হয় সেই জিনিসটা আমরা আর মেমোরিতে নিতে চাই না। কিন্তু যদি সেটা আমরা ইজি করে ফেলতে পারি, সহজ করে ফেলতে পারি, তাহলে আমরা সেটা নিয়ে লিখতে পারি। তো আমি আজকে তোমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কীভাবে লিখতে হয় তার আমি একটা ডিটেইল বিবরণ তোমাদের সামনে আমি দেখাবো। তো আজকে আমি তোমাকে আগে দেখাই যে কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয়, বা আগে তোমাকে জানতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে গেলে কি কি লাগে। এখানে প্রথমে ইংরেজি লাগে না, লাগে আমাদের মাতৃভাষা। কারণ যেহেতু আমি বাঙালি, বা এটা বাঙালি ছাত্রদের জন্য বা স্টুডেন্টের জন্য, তো তোমাকে আগে বাংলা ভাষায় যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং যদি লিখতে চাও, তোমাকে আগে মাতৃভাষায় তোমাকে আগে অভ্যাসটা করতে হবে। তো ফ্রি হ্যান্ড রাইটিং এবং মাতৃভাষা এটা আসলে একসাথে একে অপরের পরিপূরক। যারা ইংরেজি যাদের মাতৃভাষা তাদের জন্য এই একই কথা, এবং যারা যে ভাষায় শিখুক না কেন, তোমাকে আগে মাতৃভাষায় ওই বিষয়ে ফোকাস করতে হবে। তো আজকে আমি তোমার মাতৃভাষার কি কি লাগে সেটা আমি তোমাকে বলি। তো মাতৃভাষাটা আমি প্রথমে তোমাদেরকে বললাম, এবং মাতৃভাষার সাথে সাথে আর একটা যে জিনিস লাগে, যেহেতু আমি ইংরেজি শিখছি, বা ইংরেজি অনুবাদ করার ক্ষমতা, বা ইংরেজিটাকে আমি ট্রান্সলেশন করার ক্ষমতা, এই ট্রান্সলেশন করতে গেলে আবার কি কি লাগে সেইটা আবার তোমাকে জানতে হবে। তো ট্রান্সলেশন করতে গেলে আমাদের যে সমস্ত গ্রামারগুলো জানা লাগে, এইগুলো অনেকের জানা নেই, বা এগুলো তো ঘাটতি আছে শেখার। তো সেইগুলো তুমি আগে ঠিক করো। আমি তোমাকে বলে দিই কী কী জিনিস জানলে বিশেষ করে ইংরেজি ট্রান্সলেশন করা যায়, বা বাংলা থেকে ইংরেজি অনুবাদটা করা যায়। প্রথমত টেন্স লাগে, টেন্সটা লাগবেই। টেন্স ছাড়া তুমি কোনো ভাষার বিশেষ করে ভার্বের অবস্থান বুঝতে পারবে না, তাই টেন্সের অবস্থানও বুঝতে পারবে না। দ্বিতীয় লাগে পার্টস অফ স্পিচ, বা শব্দ ভাণ্ডার, বা শব্দের প্রকারভেদ, বা শব্দের পরিচয়। তো আমি যখন কোনো শব্দ ব্যবহার করব, তখন সেই শব্দর ইংরেজিতে সেই শব্দের রূপ পরিবর্তন হয়ে আসে, এক এক জায়গায় একরকম ব্যবহার হয়। এই পার্টস অফ স্পিচের অবস্থানটা যদি না জানলে আমাদের এই সমস্যাটা হয়, তো আমরা ঠিকঠাক করে ব্যবহার করতে পারি না। তৃতীয়ত লাগে সেন্টেন্স বা বাক্য, ছোট ছোট করে বাক্য। আমরা সাধারণত পাঁচটা বাক্য আমরা জানি, যে পাঁচটা বাক্যই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই পাঁচটা বাক্য আমাদেরকে সাধারণত সব জায়গায় কাজে লাগে। এটা এভরিহোয়ার, যে কোনো জায়গায় এটা কাজে লাগে। এছাড়া আরও অনেক কিছু কাজে লাগে, সেগুলো অনেক পরের বা অ্যাডভান্স লেভেলের কাজ। তো প্রথমে তুমি অ্যাডভান্স লেভেল দিয়ে তুমি, বা ইংরেজিটা তুমি করতে পারবে না, তুমি বুঝতেও পারবে না, ওগুলো অনেক জটিল লাগবে। তোমাকে আগেও বলেছি, আমাকে কোনো লেসন যদি ইজি না হয়, তো আমি এটা নিতে পারবো না। আই কুড নট টেক ইট। তো আমি যদি সেই লেসনটাকে যদি আমি ইজি করে ফেলতে পারি, তাহলে আমি কিন্তু সেই লেসনটা খুব সহজেই আমি রপ্ত করতে পারবো। চতুর্থত যেটা লাগে সেটা হচ্ছে 9 বেসিক স্ট্রাকচার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। এই 9 বেসিক স্ট্রাকচার অনেক ছাত্রছাত্রী চেনেই না, জানেই না যে 9 বেসিক স্ট্রাকচারটা কী। ইংরেজি ভাষার মূল কাঠামো, এইটা যদি তুমি জানতে পারো,
তাহলে তোমার কাছে যে কোনো ইংরেজি সহজ হয়ে যাবে। আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কেন লিখতে পারি না? কারণ আমরা ঠিক জানি না কোন বাক্য কোন স্ট্রাকচারে পড়লো, বা কোন বাক্যটা কিভাবে লিখতে হয়, বা কিভাবে তার সেটিংটা করতে হয়, ইত্যাদি ইত্যাদি। তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তো এইবার দেখো, আমি এখানে মাতৃভাষার বিষয়টা নিয়ে একটু শুরু করলাম। আমাদের আজকের বিষয়, আমি একটা বিষয় এখানে তোমাদেরকে বেছে নিয়েছি, সেটা হচ্ছে দুর্নীতি বা করাপশন। এটা একটা খুব কমন একটা সাবজেক্ট, পরীক্ষায় আসা মতন একটা সাবজেক্ট, এবং দেশ জুড়ে এটা সবথেকে প্রচলিত, এবং যে কোনো পরীক্ষায় বলি বা সাধারণ মানুষের মুখের কথাই বলি, এটা একটা খুব কমন একটা টপিক হয়ে দাঁড়িয়েছে আমাদের বর্তমান এই 2025 সালে এসে। তো আমি এখন এই দুর্নীতি বা করাপশন, এই বাক্যটার উপরে আমি তোমাকে বাংলায় মাতৃভাষার উপরে ছোট ছোট করে গঠনমূলক বাক্য আমি তোমাকে লিখে দেখাবো, এবং সেইগুলোর আবার ট্রান্সলেশন করব, এবং কিভাবে ট্রান্সলেশন করি সেইটা তুমি একটু দেখো, তাহলে তুমি খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারবে, ধরতে পারবে। প্রথমে দেখো, যেহেতু দুর্নীতি, তো দুর্নীতি বিষয়ে আমাকে একটা কথা বলতে হবে। এই কথা বলার আগে আমি তোমাকে একটা বিষয় বলি, যে আমি ফ্রি হ্যান্ড রাইটিং লিখব কী করে। ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে গেলে আমাকে 3টা জিনিস লাগে। প্রথম লাগে আমাদের সেই বিষয়ের উপরে ভূমিকা, যেটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন। দ্বিতীয়ত বলি সেই বিষয়টা কি, কেন, কিভাবে, তার বিস্তারিত যে বর্ণনা, সেটাকে আমরা বলি ডিসক্রিপশান। তৃতীয়ত যেটা লাগে সেটা হচ্ছে কনক্লুশন। তার মানে যে কোনো লেখার 3টে অংশ হয়, যে কোনো লেখার, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ডিসক্রিপশন, কনক্লুশন। এই 3টে ভাগে যদি তুমি লিখতে পারো, তাহলে তুমি যে কোনো লেখায় লিখতে পারবা। তো আমি এখানে ছোট ছোট করে তোমাকে কিছু কথা তুলে ধরেছি, তাও কিছু কিছু জিনিস তোমার কাছে একটু কঠিন মনে হবে, যে তোমার মনে হবে যে এই ধরনের বাক্য হয়তো আমি সৃষ্টি করতে পারবা না। আসলে তুমিও পারবে, কিন্তু কথাগুলো প্র্যাকটিস না করলে এগুলো কখনো তুমি শুরুই করতে পারবে না। তোমাকে অ্যাট ফার্স্ট শুরু করতে হবে। প্রথমে দেখো, আমি লিখেছি বা একটা কথা লিখি, দুর্নীতি আমাদের জীবনে একটা বড় অভিশাপ। এই কথাটা আমি এখানে, আমার যে জীবন একটু বড় হয়ে গেল, আমি কথাটা যদি একটু ছেটে ছুটে আর একটু বলি, দুর্নীতি একটা অভিশাপ, প্রথম বাক্যটা আমি এভাবেই শুরু করলাম। বা এই দুর্নীতি নিয়ে তুমি আরও অনেক কথা বলতে পারো, কিন্তু আমাকে একটা কথা মাথায় রাখতে হবে, 2 থেকে 3 লাইনের মধ্যে বা 4টে থেকে 5টা বাক্যের বিনিময়ে আমাকে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে। তা এর ভিতরে আমি কি কি কথা লিখব, এবং এমন কথা লিখব যে কথার আমি আবার ট্রান্সলেশন করতে পারবো, যেগুলো সহজ হবে, ইজি হবে। তো এই যে আগে বাংলা কথা বা তোমার ওই বিষয়ের পরে ফোকাস করা বা কথা সৃষ্টি করা, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা যদি তুমি না পারো, তা ইংরেজি তো পরের ব্যাপার, অনেক পরে। ইংরেজি যদি তোমাকে গুলিয়েও খাওয়ানো হয়, তাও তুমি ইংরেজিটা বুঝতে পারবে না, যদি তুমি মাতৃভাষায় যদি দক্ষ না হও। তো আমি যাই হোক, প্রথম বাক্যটা লিখলাম, দুর্নীতি একটা অভিশাপ। একটা সহজ করে ছোট্ট একটা বাক্য লিখলাম, তো সবাই এটা জানে। পরের বাক্যটা এটা আমি শুরু করি এইভাবে, যে দুর্নীতি, বা এটা দিয়ে আমি এখানে দুর্নীতি কথাটা আর 2বার লিখতে পারবো না, কারণ দুর্নীতি একবার লেখা হয়ে গেছে, নাউন একবার ব্যবহার হলে পরবর্তীতে সেটার পরিবর্তে প্রোনাউন ব্যবহার হয়। এটাও একটা গ্রামার, এবং এই সমস্ত বিষয়গুলো একটু তোমাকে নলেজে রাখতে হবে। এটা সমাজের সব উন্নতিকে বাধা দেয়, বা সব ধরনের উন্নতিকে ক্ষতিগ্রস্ত করে, বা সব ধরনের উন্নতিকে বাধাগ্রস্ত করে। আমি এটা লিখলাম, বাধাগ্রস্ত করে। এটা বলতে দুর্নীতি সমাজের সব ধরনের উন্নতিকে বাধাগ্রস্ত করে, কারণ এটাই তো সত্যি কথা। তাহলে পরপর 2টো বাক্য আমরা লিখলাম, দুর্নীতি একটা অভিশাপ। পরের বাক্য লিখলাম, এটা সমাজের সব ধরনের উন্নতিকে বাধাগ্রস্ত করে। তৃতীয় বাক্যটা এসে লিখি, এর সাথে বেশ সংশ্লিষ্ট থাকবে, মিল থাকবে, যে এমন কথা লেখা যায়, সমাজে এমন কোনো জায়গায় নেই যে দুর্নীতি প্রবেশ করেনি। এই কথাটা এখানে আমার মনে হচ্ছে ভালো লাগছে, আমি এটা লিখে দিলাম। আরও অনেক কথা অনেকভাবে সুন্দর সুন্দর করে লেখা যায়, তো
তো আমি যেহেতু তোমাকে দেখাচ্ছি, তো একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তাই তুমি এখানে সহজ করে জিনিসটা গ্রহণ করার চেষ্টা করো এবং আমি যেভাবে দেখাই এইভাবে তুমি প্র্যাকটিস করো। আশা করি তুমি যে কোনো ইংরেজি তুমি নিজে নিজে লিখতে পারবে। তো আমি বাক্যটা আবার একটু রিপিট করি। দুর্নীতি একটা অভিশাপ, এটা সমাজের সব ধরনের উন্নতিকে বাধা দেয় বা ক্ষতিগ্রস্ত করে বা বাধাগ্রস্ত করে। তৃতীয়টা বললাম যে এটা সমাজে এমন কোনো জায়গায় নেই যেখানে দুর্নীতি প্রবেশ করেনি। আমি এখানে তিনটে বাক্যই কথাটা শেষ করলাম। আমি আর বাক্যটা এখানে বড় করতে চাচ্ছি না, এটা আমি আর ওয়াইড করতে চাচ্ছি না, কারণ এটা যদি বড় করি আরও অনেক বড় হয়ে যাবে। কারণ রাইটিং একটা স্কিল, রাইটিং একটা টেকনিক, রাইটিং একটা একটা আর্ট। তো এখানে সবথেকে বড় উদাহরণ দেওয়া যায় আমাদের বিশ্ববরেণ্য কবি শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর। তো আরও অনেকজন আছে, তাদের কথা তুললাম না। আরেকজন ছিলেন শেক্সপিয়ার। কীভাবে লিখতে হয় তা আমার মনে হয় তার একটা উদাহরণ ইনারা। এই লেখা যদি তুমি না নিয়ে বসো তাহলে তুমি কখন লিখতে পারবে না, কারণ সহজ করে লেখা আর জটিল করে লেখা কিন্তু এক কথা না। সহজ করে তোমাকে লিখতে হবে এবং সহজ করে লেখাটাই, এটাকেই বলা হচ্ছে আর্ট এবং এটাই হচ্ছে তোমার স্কিল। আমরা এবার ডিসক্রিপশনটা যাই। ডিসক্রিপশনটা আমি এখানে এভাবে একটু শুরু করি যে যেহেতু আমরা দুর্নীতি নিয়ে লিখছি, তো দুর্নীতি এবং ঘুষ বা ঘুষ ও দুর্নীতি হলো কাছাকাছি দুটি শব্দ। আমি একটু বাক্যর ভিতরে ঢুকলাম। এবার দুর্নীতিটা কী সেটা আমি আরেকটার সাথে পরিচয় করলাম, ঘুষের সাথে। তার মানে আসলে ঘুষ এবং দুর্নীতি, ঘুষ বলতে টাকার লেনদেন, আর দুর্নীতি বলতে যে কোনো ধরনের অনিয়ম। তো এই অনিয়ম ধরে আমি যদি কথা লিখতে যাই, বিশেষ করে ছাত্রছাত্রীদের যেটা হয়, কোনো বিষয়ের পর যখন লিখি মনের আবেগবশত সে অনেক কথাই লেখে, কিন্তু সেই কথাগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি থাকে না, বা সেই কথাগুলোর মধ্যে একটা অর্থবোধক থাকে না, বা সেগুলোকে মিলিয়ে লেখা, গুছিয়ে লেখা, এই যে মিলিয়ে লেখা, গুছিয়ে লেখা, সংশ্লিষ্ট থাকা, আসলে এইটাকেই বলা হচ্ছে আর্ট। তো আমি এখানে প্রথম বাক্যটাই লিখি, ঘুষ ও দুর্নীতি হলো কাছাকাছি দুটি শব্দ, একই ধরনের শব্দ। আমি প্রথম বাক্যটা এটা লিখলাম। পরের বাক্য লিখি, এটা একে অপরের সাথে সম্পর্ক। কারণ ঘুষ আর দুর্নীতির সাথে সম্পর্ক আছে, আমরা সবাই জানি। এটা একে অপরের সাথে সম্পর্ক। ভাষার মিল করার জন্য, ভাষার শ্রুতি মাধুর্য যার জন্য আমি কথাটা এভাবে সাজালাম। তৃতীয় বাক্যটা লিখলাম, দুর্নীতি সবচেয়ে বেশি দেখা যায় ঘুষের ক্ষেত্রে, অর্থাৎ ঘুষ লেনদেনের ক্ষেত্রে, কারণ এটা ইজি টু এক্সচেঞ্জ, বিনিময় করা সহজ, সহজে কেউ দেখে না। তাই আমি এই কথাটা লিখলাম যে দুর্নীতি সব থেকে বেশি দেখা যায় ঘুষের ক্ষেত্রে বা ঘুষ লেনদেনের ক্ষেত্রে। পরে কথাটা লিখি, এমন কোনো প্রতিষ্ঠান নেই, বলছে সেটা সরকারি হোক অথবা বেসরকারি হোক, যেখানে ঘুষ নেওয়া অথবা ঘুষ দেওয়া হয় না। এমন কোনো সরকারি প্রতিষ্ঠানে, একটা সুন্দর একটা বাক্য পেয়েছি মাথায় আসলে সময়, তো আমি এটা লিখলাম, এমন কোনো প্রতিষ্ঠান নেই, সেটা সরকারি হোক অথবা বেসরকারি হোক, যেখানে ঘুষ নেওয়া বা ঘুষ দেওয়া হয় না। একটা খুব সুন্দর বাক্য পেয়েছি। এইবার পরের বাক্য দেখো, কোটি কোটি টাকা দুর্নীতির কারণে লোপাট হয়ে যায় বা যাচ্ছে বা যায়। তো তুমি এখানে এই যে যায় যাচ্ছে, এটা টেন্সের ব্যাপার চলে গেল। আমি এটা পরে তোমাকে সাজিয়ে দিই। এখন তোমাকে কথাগুলো সৃষ্টি করতে হবে, আগে তুমি কথাগুলো সৃষ্টি করো। কোটি কোটি টাকার দুর্নীতির কারণে লোপাট হয়ে যাচ্ছে, আমি এই বাক্যটা এখানে লিখলাম। পরের বাক্যটা একটু সাজাই, কারণ এটা তুমি আগে থেকে একটু ভেবে নেবে যে তুমি কী কী লিখবে, কী কী লিখবে না। এই জন্য তোমাকে প্রিভিয়াস একটা প্ল্যান লাগবে। পূর্ববর্তী একটা প্ল্যান না করে তুমি রাইটিংটা কখনো লিখতে পারবে না, বা রাইটিং স্কিলটা আসবে না। সরকারি বা বেসরকারিতে বলছে সেবা নিতে গেলে উৎকোচ বা ঘুষ দিতে হয়। সরকারি বা বেসরকারিতে কোনো সেবা নিতে গেলে আমাদেরকে ঘুষ টুস দিতে হয়, এটা তোমরা সকলেই জানো। এটা তো এই যে এই সমস্ত কথাগুলো দেখো, আমি লিখতে লিখতে আমার মেমোরিতে চলে আসলো, আমি কথাগুলো লিখলাম। তো এই কথাগুলো দেখো, কথার সাথে কথা কিভাবে একটা মিল হচ্ছে, কীভাবে একটা সেট হচ্ছে। এখন দেশের দুর্নীতি, এই কথাটা লিখি, এখন দেশের দুর্নীতি
মূল জায়গা দখল করে নিয়েছে, মানে দুর্নীতি সব কিছু জায়গা দখল করে নিয়েছে, তাই আমি দুর্নীতি এখানে মূল জায়গাটা দখল করে নিয়েছে। তো এখানে কার জায়গা নিয়েছে সেটা বললাম না, দুর্নীতি যে সকল জায়গা দখল করে নিয়েছে এটাই বললাম। বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। আমি ব্যাখ্যাগুলো একটু পরে দিচ্ছি, যখন আমি ট্রান্সলেশন করব তখন এটা দেবো। পরের বাক্য নিলাম এটা, এই দুর্নীতি বিরোধী স্লোগান দিয়ে বা কঠোর পদক্ষেপ নিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। কারণ আসলে এটা আমাদের সরকার বহুদিন ধরে চেষ্টা করছে, সকলেই চেষ্টা করছে, কিন্তু দুর্নীতি তো কমেইনি, বরঞ্চ সেটা আরও পরিমাণে বেড়ে গেছে। তাই আমি এই কথাটা এখানে লিখলাম যে দুর্নীতি বিরোধী স্লোগান দিয়ে বা কঠোর পদক্ষেপ নিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। পরে কথাটা লিখি ওই কথার সাথে মিল করে, বিগত কয়েক বছরে দুর্নীতিতে আমাদের দেশ চ্যাম্পিয়ন হয়েছে। তো এই কথাটা তোমরা জানো, তো আমি একটা কথা এখানে লিখলাম। কথাটার মধ্যে একটু মজাও আছে, একটু কমেডি আছে, আবার এর ভিতরে আমাদের একটা নির্বুদ্ধিতা আছে। তো যাই হোক, এই কথাগুলো, এই যে কথা সাথে কথা, কোন কথা মিলবে কোন কথা মিলবে না, এটা তুমি লিখতে লিখতে বুঝতে পারবে। যতক্ষণ তুমি না লিখবে ততক্ষণ তুমি এই জিনিসটা বুঝতে পারবে না। তাই দেখো, এখানে আমি আবার শুরু করলাম, তাই এখনই আমাদেরকে উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। এই জায়গাটায় এই যে তাই, দেখো আমি এইবার চলে আসলাম কনক্লুশন বা একদম শেষের দিকে। অর্থাৎ বর্ণনা আমি যা দেবার দিয়েছি, আরও অনেক দেওয়া যেত, কিন্তু বাক্যগুলো অনেক বড় হয়ে যেত। তো যেটা একটা প্যারাগ্রাফ এত বড় হয় না, আমি ছোট করে তোমাদেরকে লিখি। তাই কিছু কিছু কথা, এই কথাগুলোর তোমার যদি সমস্ত কথা মনেও না থাকে, যদি অর্ধেকটাও মনে থাকে, তাও তুমি 50-60% নম্বর তুমি পেয়ে যাবে। তো এইভাবে তুমি আগে ফ্রি হ্যান্ডে লেখা শেখো বাংলায়, তারপরে ইংরেজি। তো এখানে দেখো, তাই এখনই আমাদের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। পরেরটা লিখেছি, আমাদের সবাইকে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে বা হতে হবে। তো এর যে একটা নেতিবাচক প্রভাব আছে, এই এই লেসনগুলো, যেগুলো আমরা বলি মোরাল লেসন বা নৈতিক যে শিক্ষাগুলো, যে এখান থেকে আমরা কি শিখলাম সেই কথাগুলো, অর্থাৎ কনক্লুশনে আমরা আমাদের নিজেদের মতামত প্রদান করি। কনক্লুশনে আমরা আমাদেরকে নিজের মতামতটা সাধারণত প্রদান করি। এখানে আমরা সাধারণত ডিসক্রিপশনে যেটা লিখেছি ওটা কখনো কনক্লুশনে লেখা যায় না। তার মানে যেটা আমরা বলি প্রথম ভূমিকাতে ভূমিকা, মানে ওই বিষয়টা কী শুধু সেটা বলা। দ্বিতীয়টা ধাপটা হচ্ছে ডিসক্রিপশন বা বর্ণনা, সেটা হচ্ছে ওটা কী করে আমাদের জীবনে সেটা সম্পর্কে ব্যাখ্যা দেওয়া। এবং তৃতীয়ত ওই জিনিসটা কিভাবে আমরা রোধ করতে পারি বা কিভাবে সমাধান করা যায়, তার যে তৃতীয় পদক্ষেপ, সেটাকে আমরা বলি যে কনক্লুশন বা উপসংহার। তাই আমি এখানে এই কথাগুলো এভাবে সাজাইছি, দেখো যে তাই আমাদের এখনই উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা, আমাদের সবাইকে নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে, নৈতিকভাবে আমাদেরকে শক্তিশালী হতে হবে। অর্থাৎ নৈতিকভাবে এটা দেখো খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের যে মোরালি যে আমাদেরকে সবাই সচেতন হতে হবে সেই কথাটা বলা। পরের কথাটা লেখা আছে, নইলে আমরা পৃথিবীতে পিছিয়ে পড়া এক জাতি হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হব। কি সুন্দর একটা কথা, লাস্টে আমরা একটা কনক্লুশন টানলাম। যদি তা না হয়, যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমরা যে পিছিয়ে পড়া এক জাতি হিসেবে আমরা নিজেদেরকে মেলে ধরব। তো এই যে দুর্নীতি একটা জটিল এবং কঠিন বিষয়, সেটা আমি তোমাদের সাথে এখন তুলে ধরলাম। এটা ছিল একটা মূল বাংলা। এবার ওই টোটাল বাংলার ইংরেজিটা আমি কিভাবে তোমাকে করি ধাপে ধাপে তুমি সেটা দেখো, এবং এই কথাগুলো খুব মন দিয়ে শুনবে, এবং আমি তোমাকে বিস্তারিত করে বোঝানোর চেষ্টা করছি। তো আমি কথা না বাড়িয়ে আমি এখন তোমাকে মূল কাজে চলে যাই, যে কিভাবে আমি ইংরেজিটার ট্রান্সলেশন করেছি। প্রথমে দেখো, দুর্নীতি একটা অভিশাপ। এই বাক্যটা, যেহেতু আমরা এবার প্রথমে হাত দিয়েছিলাম বা বলেছিলাম যে তোমাকে টেন্সটা জানতে হবে, তাহলে প্রথমে তোমাকে আগে টেন্সটা ফেলো। তো এই বাক্যটা কোন টেন্সে আছে? নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ অধিকাংশ বাক্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং যে কথা চিরন্তন সত্য সেগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালীটা কী? সেটা হচ্ছে সাবজেক্ট তো থাকেই, সাবজেক্ট সিঙ্গুলার হলে সেখানে অ্যাম ইজ আছে, ইজ বসে, আর
প্লুরাল হলে সেখানে আর বসে, অর্থাৎ সেখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে। এইগুলো আমি আর অত ব্যাখ্যা দিলাম না, কারণ এই তোমরা জানো ফার্স্ট পার্সন আই, সেকেন্ড পার্সন হি, থার্ড পার্সন ইউ, এই থার্ড পার্সন হি, আর সেকেন্ড পার্সন আছে ইউ। আমি, তুমি, সে, আমি, তুমি, সে, আমি ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি তার থার্ড পার্সন। তাহলে এখানে এই যে করাপশনটা লেখা রয়েছে, এই করাপশনটা এখানে থার্ড পার্সন, এবং যেহেতু সাবজেক্টটা থার্ড পার্সন তাই সিঙ্গুলার রয়েছে। তাহলে আবার আমাকে প্রথম যেটা জানতে হবে, এবার আমি স্ট্রাকচার নিয়ে আসি, সেটা হচ্ছে দুর্নীতি একটা অভিশাপ। তো আমাদের প্রথম তো টেন্সটা চিনলাম, টেন্স চেনার পরে যেটা লাগে সেটা হচ্ছে বাক্যের সাবজেক্টটা কী। সাবজেক্ট যদি আমি না চিনতে পারবো তাহলে ভার্বের ব্যবহার করতে পারবো না। তাহলে এই বাক্যের সাবজেক্ট নিশ্চয়ই দুর্নীতি, অভিশাপ তো নাই। কারণ অভিশাপটা এখানে বলছে দুর্নীতি একটা অভিশাপ, অর্থাৎ বাক্যে যেটাকে গুরুত্ব দিয়ে কথা বলে, যার উপরে বাক্যটা নির্ভর করে, যেটাকে কেন্দ্র করে কথা বলা হয়, সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। এই বাক্যের কর্তা হচ্ছে দুর্নীতি, এবং দুর্নীতির একটা যে অভিশাপ সেটা এখানে তুলে ধরা হয়েছে। তার মানে এই কারণে যে ওই যে বাক্যের মধ্যে আমি তোমাকে ধরে ধরে বুঝাই দেবো যে কোনটা সাবজেক্ট বা কীভাবে এটা হয়। তো আমি আশা করি বিষয়টা বুঝাইছি। এইবার দেখো এই বাক্যটা স্ট্রাকচার অনুপাতে এটাকে বলা হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচার। সেটা হচ্ছে অর্থাৎ 9 বেসিক স্ট্রাকচারের মধ্যে মোট বাক্য আছে 9টা, 9টার মধ্যে এটা হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচার। এই 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার, 2, 3, 4 9 বেসিক স্ট্রাকচারের 2, 3, 4 এইগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্বের স্ট্রাকচার। 2 নাম্বার হচ্ছে নাউন কমপ্লিমেন্টারি স্ট্রাকচার, 3 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টারি স্ট্রাকচার, 4 নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্টারি স্ট্রাকচার। যদি তুমি এইগুলোকে চিনতে পারো, খুব বেশি সময় লাগে না, তাহলে তোমার ইংরেজিটা একেবারে জল ভাতের মতো মনে হবে, যদি তুমি 9 বেসিক এই স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারো। তো এইবার দেখো এখানে করাপশন নিছি, সাবজেক্ট পেয়ে গেছি, ইজ লিখলাম। এবারে একটা অভিশাপ, এই এ কাজ এইটাই হচ্ছে একটা নাউন কমপ্লিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট বসলো, ভার্ব বসলো বা লিঙ্কিং ভার্ব বসলো, এবং পরের অংশটা একটা নাউন কমপ্লিমেন্ট বসবে। তো এইভাবে যদি আমরা স্ট্রাকচারটা জানতে পারি, তাহলে আমি প্রত্যেকটা বাক্যে যে সাবজেক্ট ভার্ব বসার পরে এবার কি অ্যাডজেক্টিভ আসবে, নাকি এবার অ্যাডভার্ব আসবে, নাকি একটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট আসবে, এইগুলো যদি তুমি না জানো তাহলে তুমি কিভাবে সেট করবে? এগুলো তো উল্টোপাল্টা করার জিনিস না। আরও আমি অনেকজনের লেসন দেখেছি, সেই বিষয়টা প্রকাশ করতে এত জটিল, এত বিষয় টেনে নিয়ে আসে, যেইগুলো একজন শিক্ষার্থীর সামনে তুলে ধরা হয়, তো ওইগুলো সে একটা জগা খিচুড়ি মতন হয়ে যাবে, সেগুলো কিছু বুঝতেও পারবে না। সহজ যেটা পথ, আমি তোমাকে বলেছি যে 4টে জিনিস লাগে, তার মধ্যে এই 4টে জিনিসই ইম্পর্টেন্ট, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট টেন্সটা এবং 9 বেসিক স্ট্রাকচারটা, পার্টস অফ স্পিচটাও ইম্পর্টেন্ট, এবং সেন্টেন্সটাও ইম্পর্টেন্ট। এই কটা জিনিস খুব দরকার। আমরা পরবর্তী বাক্যতে চলে যাই। পরের বাক্যটা আছে, এটা সমাজে সব ধরনের উন্নতিকে বাধাগ্রস্ত করে বা বাধা দেয়। বাধাগ্রস্ত করে বা বাধা দেয় দুটোই কিন্তু ইনডিফিনিট টেন্স। যেহেতু আমি বাক্যটা এখানে ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট টেন্স ফলো করেছি, বা প্রেজেন্ট টেন্সই ফলো করে বা প্রেজেন্ট টেন্সই অনুসরণ করে, অন্য কোনো টেন্সে এই বাক্যগুলো সাধারণত করা সম্ভব হয় না। তো এটা সমাজে সব ধরনের উন্নতিকে বাধাগ্রস্ত করে। তো এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টটা এখানে কী হবে? সাবজেক্ট নিশ্চয়ই এখানে এটা, তো এটা বলতে কোনটা? দুর্নীতিটা। তাহলে এখানে দুর্নীতিকে আমরা দুর্নীতি আর বলছি না, দুর্নীতির পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করেছি। তো এই হচ্ছে নাউন এবং প্রোনাউনের ব্যবহার। তো এই ফ্রি হ্যান্ড রাইটিং শিখলে তোমাকে আরেকটা কথা বলি, তুমি গ্রামারের সকল কিছু জেনে যাবা। যদি তুমি আমার এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাসগুলো দেখো, আমি তোমাকে সব কিছু ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। গ্রামার বা ইংরেজি শিখতে গেলে যা যা লাগে আমি সব কিছু দিয়েছি। আমার এই ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে, তো তুমি আমার এই বেসিক ইংলিশ গ্রামারের কিছু ভিডিও আছে 26-27টা মতন, ওইটাগুলো দেখো, তাহলে তুমি গ্রামার সম্পর্কে ভালো আয়ত্ত করতে পারবে। এটা সমাজের সব ধরনের উন্নতিকে বাধাগ্রস্ত করে, আমি এটাই লিখলাম। তো এটা বাধাগ্রস্ত করে, দেখো প্রথমে আসছে এটা, তারপরে এটা কি করে, সাবজেক্ট কি করে, বাক্য দেখো ইংরেজি কিভাবে সাজানো হয়।
বাক্যটা আমি তোমাকে একটা কথা বলি, বাংলা বাক্যে সাধারণত প্রথমে কর্তা বসে, কর্তার পরে এইবার ওখানে চলে আসে সাধারণত ফ্রেজ বা এখানে কর্ম আসে, তারপরে এখানে তোমার অবজেক্ট আসে বা ফ্রেজ আসে, এটা একটু চেঞ্জ হয়। আর ভার্বের অবস্থান একদম শেষে, তার মানে বাংলা বাক্যে ভার্বের অবস্থান একদম শেষে, কিন্তু ইংরেজি বাক্যে ভার্বের অবস্থান একদম সাবজেক্টের পরেই। তার মানে ইংরেজি বাক্যে সাবজেক্ট আগে বসে, তারপরে ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে, তারপরে ফ্রেজ বসে। কিন্তু বাংলা বাক্যে উল্টোটা হয়, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে অবজেক্ট বসে, তারপরে ফ্রেজ বসে, তারপরে যে ভার্বটা বসে একদম শেষের দিকে। এইভাবে বাক্যটা সাজানো হয়। তাহলে এটা বাধাগ্রস্ত করে, আমরা প্রথমে এটা লিখলাম, ইট হিন্ডার্স। এবার বাধাগ্রস্ত করে, কি বাধাগ্রস্ত করে? এই যে কির উত্তর আসছে, আসলে এবার অবজেক্ট আসছে। তেমন সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, এবার অবজেক্ট। কী বাধাগ্রস্ত করে? সব ধরনের উন্নতি। শুধু এই কথাটা, তার মানে এটা বাধাগ্রস্ত করে সব ধরনের উন্নতি। এখানে আর একটা যে বাধাতে সমাজে, সেই কথাটা আমি একটু পরে লিখি। তো তো এখানে দেখো, ইট হিন্ডার্স, এবার সব ধরনের উন্নতি, এইটুকু ইংরেজি হচ্ছে অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট। অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট একসাথে একটা ফ্রেজ, সব ধরন, অল কাইন্ডস মানে সব ধরন, আর অফ ডেভেলপমেন্ট উন্নতির সব ধরনের। তো এইগুলো তোমার হচ্ছে যে ছোটো ছোটো করে বাক্য তুমি লেখার চেষ্টা করবা। পরেরটাতে সমাজে, এইবার এই সমাজের ইংরেজি সোসাইটি। সোসাইটিটা যেহেতু নির্দিষ্ট, তাই দেখেন দি বসতে, তার আগে একটা ইন কথা, অর্থাৎ ইন দ্য সোসাইটি। তুমি এখানে দি কথাটা লিখলে সমাজটা নির্দিষ্ট হবে, আর দি কথাটা না লিখলে সমাজটা নির্দিষ্ট হবে না। তুমি ইন সোসাইটিও লিখতে পারো, ইন দ্য সোসাইটিও লিখতে পারো, তবে এখানে তুমি যেভাবে লিখবে সেভাবে মিনিংটা প্রকাশ হবে। এই দি কেন বসে আর দি কেন বসে না, এটার ব্যাখ্যা তোমাকে একটু দিই। এটাকে বলে আর্টিকেল। আর্টিকেলটা হচ্ছে কোনো নাউন যদি নির্দিষ্ট হয় বা পরিচিত হয় বা কোনো কাউকে যদি আঙুলে দেখাতে হয়, তখন সেখানে আর্টিকেলটা চাই। আর আর্টিকেলটা যখন অনির্দিষ্ট অবস্থায় থাকে, তখন সেখানে আর্টিকেলটার ব্যবহার হয় না। এই জন্য আমি যদি এখানে দি সোসাইটি লিখি, তাহলে এটা আমাদের সমাজ, এটা বোঝাই দেবে। আর যদি শুধু সোসাইটি লিখি, তাহলে যে কোনো সমাজ হবে। এই আমি এখানে দুই রকমই বললাম। তো আমি এখানে ইন সোসাইটি কথাটা লিখলাম সমাজে, আমি এখানে দিটা এখানে লিখলাম না। তোমার এখানে যেটা ভালো মনে সেটা লিখে। পরে বাক্যটা দেখো, সমাজে এমন কোনো জায়গায় নেই যেখানে দুর্নীতি প্রবেশ করেনি। এই বাক্যটা দেখো, এটা কমপ্লেক্স সেন্টেন্সে চলে গেছে। আগের মতন একটা সিঙ্গেল বাক্য নেই, এখন বাক্য গেছে ডবল বা ক্লজ দুটো। এই যে দুটো ক্লজের সমন্বয়ে যখন বাক্য গঠিত হয়, এইগুলোকে বলা হয় সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স বা কম্পাউন্ড। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব জায়গায় দুটো ক্লজের ব্যবহার থাকে। সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ ভ্যানিশ অবস্থায় থাকে, আর একটা প্রিন্সিপাল ক্লজটা ধরা থাকে। কিন্তু প্রিন্সিপাল ক্লজ বা তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এই দুটোরই কিন্তু ব্যবহার সেখানে থাকতে হবে, তার অবস্থান থাকতে হবে, তার চিহ্ন থাকতে হবে। আর কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে সেখানে তো বলার অপেক্ষায় রাখে না, সেখানে দুটোই থাকতে হবে। অর্থাৎ তোমাকে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে দুটো ক্লজ লাগে বা থাকে, এই নলেজটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে সমাজে এমন কোনো জায়গায় নেই, আমি আগে এইটুক ট্রানজিশন করি, এমন কোনো জায়গায় নেই। এই জায়গায় একটা সমস্যা আছে, সেইটা হচ্ছে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না। আমি কোনটা ধরবো? সমাজে হবে না, কারণ সমাজের সাথে একার যোগ আছে, অর্থাৎ একটা প্রিপজিশন যোগ হয়ে গেছে ওখানে, বা বিভক্তি যোগ হয়ে গেছে। কোনো নাউনের সাথে যখন বিভক্তি যোগ হয়ে যায়, তখন সেটাকে সাবজেক্ট বলে গণ্য করা হয় না। সাবজেক্ট হতে হলে সেই শব্দটাকে অবিকল ঠিক ওইভাবে পূর্ণাঙ্গ রূপ নিয়ে আসতে হবে, এবং তার সাথে কোনো বিভক্তি যোগ হবে না। তো বিভক্তি কারে বলে? বিভক্তি হচ্ছে এটাই, যেমন ধরো রাস্তা মূল শব্দ, রাস্তার সাথে অন্তঃস্থ যোগ করে দিলে আসলে রাস্তাই হয়ে গেল, অর্থাৎ বিভক্তি যোগ হয়ে গেছে। এই বিভক্তিগুলো যখন কোনো কিছুর সাথে যুক্ত থাকে, সেই শব্দ সেটা কখনো সাবজেক্টও হয় না, অবজেক্ট হয় না। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট হতে হলে তোমাকে সমাজই বলতে হবে, দুর্নীতি বলতে হবে, তারপরে তোমার যে কথায় উন্নতিই বলতে হবে, অন্য কোনো কথা তুমি এখানে বলতে পারবে না।
তো সমাজে এমন কোনো জায়গায় নেই যেখানে দুর্নীতি প্রবেশ করেনি। এই বাক্যটা 9 বেসিক স্ট্রাকচারে একদম 9 নাম্বারে যে পড়েছে। এই যে আমি এটা বুঝলাম কি করে, কারণ এখানে সাবজেক্টটা উহ্য অবস্থায় আছে, সাবজেক্টটা নেই, এবং যে বাক্যের সাবজেক্ট থাকে না সেই বাক্যগুলো সাধারণত দেয়ার দিয়ে শুরু করা হয় অথবা ইট দিয়ে শুরু করা হয়। এই জন্য আমি বারবার করে বলছি, তোমার যদি ইংরেজি শিখতে হয় তাহলে তুমি 9 বেসিক স্ট্রাকচার তোমাকে অবশ্যই জানতে হবে, তাহলে তুমি ইংরেজি কোনো দিন তুমি ভালো করে বুঝতে পারবে না। 9 বেসিক স্ট্রাকচার জানলে তোমার ইংরেজি শিখতে যদি 5 বছর সময় লাগে, 9 বেসিক স্ট্রাকচারটা জানলে তোমার ওটা 5 মাসে হয়ে যাবে, আমি তোমাকে এই গ্যারান্টিটা দিচ্ছি। তো দেয়ার ইজ নো প্লেস, আমি এটা লিখি, এমন কোনো জায়গা নেই দেয়ার ইজ নো প্লেস। এই ট্রান্সলেশনটা কীভাবে করলাম, কারণ দেয়ারের কোনো মানে নেই, আগে বলেছি এটা নন রেফারেন্সিয়াল সাবজেক্ট বলা হয়। এই দেয়ারটা অর্থাৎ সাবজেক্ট খুঁজে পাওয়া যায়নি বলে দেয়ারটা লেখা হয়েছে। আবার দেয়ারের পরে ইজ লেখা হয়েছে কারণ পরবর্তীতে সাবজেক্টটা লেখা হয়েছে পরে, অর্থাৎ 9 নম্বর স্ট্রাকচারটা সাবজেক্টের অবস্থান ভার্বের পরে। আমরা উপরের বাক্যগুলোতে দেখলাম যে সাবজেক্টের অবস্থান ছিল ভার্বের আগে, কিন্তু 9 বেসিক স্ট্রাকচারের বেলায় উল্টো নিয়ম, অর্থাৎ এখানে সাবজেক্টের অবস্থান একদম ভার্বের পরে, অর্থাৎ নো প্লেসটা এখানে সাবজেক্ট, সেই অনুসারে এখানে ইজটা বসলো। আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারিছি। পরেরটা দেখো, দেয়ার ইজ নো প্লেস, এটু গেল। এবার যেখানে, অর্থাৎ এখান থেকে একটা কমপ্লেক্স সেন্টেন্স যোগ করা হয়েছে, যেখানে দুর্নীতি প্রবেশ করিনি। এই বাক্যটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলা হয়েছে। এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেই, কারণ প্রবেশ করিনি বা প্রবেশ করেছি একই কথা, একটা হ্যাঁ বোধক শব্দ, একটা না বোধক শব্দ। তাহলে এই যে প্রবেশ করেনি, অর্থাৎ এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়েছে, এই জন্যই তোমাকে আমার টেন্সটা বুঝতে হবে বা টেন্সের ভিডিওগুলো দেখতে হবে। অর্থাৎ বাংলায় বা মাতৃভাষায় ভার্বের যে বিভিন্ন রূপ হয় ওটাই মূলত টেন্স। তাহলে এখানে যে মূল কথাটা প্রবেশ করিনি, প্রবেশ করেছি একই কথা। তো এই যে প্রবেশ করেছি, প্রবেশ করি, প্রবেশ করছি, প্রবেশ করেছি, অর্থাৎ 3 নম্বরে যে পড়লো বা বাক্যটা এখানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গিয়ে পড়লো। অর্থাৎ এই বাক্যটা তোমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সমাধান করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই বাক্যটা করলে কিভাবে করব, সেইটা হচ্ছে এইভাবে যে এখানে সাবজেক্টটা আমরা হয়টা লিখলাম, কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা রূপ, অর্থাৎ পরবর্তী ক্লজটা যোগ হচ্ছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যোগ হচ্ছে এখানে। এবার হায়ারে পরে এবার লিখব সাবজেক্ট করাপশান, দুর্নীতি। এবার প্রবেশ করিনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে। দেখো এখানে একটা হ্যাভ বা হ্যাজ বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে এখানে হ্যাভ বা হ্যাজ, যেহেতু করাপশান সিঙ্গুলার তাই এখানে হ্যাভটা হবে না, এখানে হ্যাজটা হবে। অর্থাৎ এখানে হ্যাজ নট এন্টার্ড, আমি এখানে নটটা দিলাম নাবোধক শব্দের জন্য, যদি নাবোধক শব্দ না থাকতো তাহলে নটটা দিতাম না। তাহলে করাপশান হ্যাজ নট এন্টার্ড, দুর্নীতি প্রবেশ করিনি, হয় মানে যেখানে দেয়ার ইজ নো প্লেস। আশা করি তোমরা বিষয়টা বোঝাইতে পারিছি। আমি ইন্ট্রোডাকশনের পার্টটা এখানে শেষ করলাম, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের পার্টটা গেল। এবার আমরা চলে যাই ডিসক্রিপশনের ভিতরে, কারণ এইটা বেশ বড় একটা ট্রানজিশন হবে, অনেকগুলো হবে, অনেক কথা এখানে আছে। তোমরা এখানে ধাপে ধাপে একটু ধৈর্য ধরে একটু বোঝার চেষ্টা করো। এবার দেখো ডিসক্রিপশন থেকে আমি এতক্ষণ বর্ণনা করলাম ইন্ট্রোডাকশনটা, এবার ডিসক্রিপশনটা কীভাবে ব্যাখ্যা করি দেখো। প্রথম কথাটা ছিল ঘুষ ও দুর্নীতি হলো কাছাকাছি দুটি শব্দ। এই বাক্যটা আমি ট্রান্সলেশন কীভাবে করব। এই বাক্যটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে সাবজেক্ট হলো ঘুষ ও দুর্নীতি হলো, এই কথাটা এখানে উহ্য অবস্থায় থাকবে। ঘুষ ও দুর্নীতি কাছাকাছি দুটি শব্দ, আমরা হলো কথাটা লিখি না, কারণ বাংলা বাক্যে এই সমস্ত উহ্য থাকে, কিন্তু ইংরেজি বাক্য যখন আমরা লিখবো তখন কিন্তু এই ভার্বের ব্যাপারটা অবশ্যই থাকবে। তো ঘুষ ও দুর্নীতি এটা সাবজেক্ট, এবং হয় কাছাকাছি দুটি শব্দ। এই বাক্যটাও ওই সেই 9 বেসিক স্ট্রাকচারের 2 নম্বরে পড়েছে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট লিখব, তারপরে লিঙ্কিং ভার্বটা লিখব, তারপরে লিখব নাউন কমপ্লিমেন্টটা। এখানে কাছাকাছি দুটি শব্দ, অর্থাৎ এখানে ঘুষ ও দুর্নীতি, ব্রাইবারি অ্যান্ড করাপশন, ঘুষ এবং দুর্নীতি। তো এখানে ব্রাইবারির মানে হচ্ছে ঘুষ, আর
করাপশনটা দুর্নীতি, এটা সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়ে গেছে। আর এরপর ভার্বটা লিখলাম আর। এইবার হলো কাছাকাছি দুটি শব্দ। এবার যেহেতু দুটি শব্দ তার টু আর শব্দ ইংরেজি ওয়ার্ডস, তো ওয়ার্ডসটা লিখলাম। এবার খুব কাছাকাছি, এবার এখানে যেহেতু কাছাকাছি কথাটা লেখা আছে ক্লোজ টু ওয়ার্ড, আমি এখানে ভেরি কথাটা লিখে দিলাম যে খুব কাছাকাছি দুটি শব্দ, এই জন্য ভেরি কথাটা এখানে লিখে দিলাম। ভেরিটা এখানে অ্যাডভার্ব, ক্লোজটা এখানে অ্যাডজেক্টিভ, ওয়ার্ডসটা নাউন। তো এই নাউন কমপ্লিমেন্টটা তোমাকে বুঝতে হলে আসলে না, এইটা আবার আর এক গ্রামারে চলে গেল। তো ছোট করে তোমাকে একটু বলি, সেটা হচ্ছে যে শেষে বসে নাউন, নাউনের আগে যদি দরকার হয় তাহলে একটা অ্যাডজেক্টিভ বসে, তার আগে যদি দরকার হয় একটা অ্যাডভার্ব বসে, তার আগে আমাদের একটা আর্টিকেল বা আর্টিকেল জাতীয় যে সমস্ত ডিটারমিনার আছে সেগুলো লিখতে হয়। তোমার টুটা লিখলাম। এই যে সাবজেক্ট বসলো, ভার্ব বসলো এবং নাউন কমপ্লিমেন্টটা বসলো, এইটাই হচ্ছে এই বাক্যের স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচার নাম্বার 2। এইভাবে তুমি যখন প্রত্যেকটি বাক্য লেখার সাথে সাথে যখন তোমার স্ট্রাকচারটা নজরে এসে যাবে, তখন তুমি খুব সহজে সেটা তুমি করতে পারবা। তাই বারবার করে বলছি, 9 বেসিক স্ট্রাকচার ছাড়া কখনো ইংরেজি ভালো করে শেখা সম্ভব না। পরের বাক্যটা দেখো, একে অপরের সাথে সম্পর্ক। একে মানে একটা আর একটার সাথে সম্পর্ক, তো একটার এখানে ইংরেজি আমি এখানে লিখলাম একটা আর একটার সাথে সম্পর্ক, এটাই এই কথাটা লিখলাম, একটা আর একটার সাথে সম্পর্ক। তাহলে একটা আর একটার সাথে সম্পর্ক, তো একটা আছে ওয়ান, ওয়ান আর আরেকটা ইংরেজি আমরা জানি যে আদার মানে অন্য বা অ্যানাদার তুমি লিখতে পারো, ওয়ান অ্যানাদার একে অপরের সাথে সম্পর্ক। তো ওয়ান অ্যানাদার বা এখানে এই যে ওয়ান এবং অ্যানাদার দুটো দুই পাশের দুই অংশ কিন্তু, তাহলে ওয়ানটা এখানে সাবজেক্ট। এইবার প্রশ্ন হচ্ছে যে এই বাক্যটা আমি কিভাবে সম্পর্কটা কি লিখবো, রিলেশন লিখবো না, হবে না, কারণ এখানে এই সম্পর্ক থাকাটা ভার্ব। এই বাক্যটা প্যাসিভ ভয়েসে পড়ে গেছে এবং এই প্যাসিভ ভয়েসটা অর্থাৎ প্যাসিভ ভয়েসের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং তার আগে একটা করে বিভার বসে, অর্থাৎ এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস এসে। তার মানে এখানে ওয়ানটা লিখতে হবে, তারপরে ইজ লিখতে হবে। ইজটা কেন লিখলাম, কারণ ওই যে বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন ভয়েস চেঞ্জ হয় তখন এই অবজেক্টের পরে এই ওয়ানটা এখানে অবজেক্ট, এটা সাবজেক্ট না কিন্তু, ওয়ানটা এখানে অবজেক্ট, এই জন্য ওয়ান ইজ রিলেটেড টু অ্যানাদার বা টু আদার। তো ওয়ান ইজ রিলেটেড টু অ্যানাদার বা ওয়ান ইজ রিলেটেড টু আদার, এখানে অ্যানাদার কথাটাই লেখো যে ওয়ান অ্যানাদার একে অপরের সাথে সম্পর্ক, ওয়ান অ্যানাদার। তো ওয়ান ইজ রিলেটেড টু অ্যানাদার, একটা আর একটার সাথে সম্পর্ক। আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাই দিতে পেরেছি। পরের বাক্য, দুর্নীতি সব থেকে বেশি দেখা যায় ঘুষের ক্ষেত্রে। তো এই বাক্যটা দেখো, এইবার এই বাক্যটা কেমন করে লেখা, এই বাক্যটা কোন টেন্সে লেখা, এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। এবং দুর্নীতি কারা দেখে, আমরা দেখি। এইবারই এখানে সেই আমরা কথাটা নেই, অর্থাৎ সাবজেক্টটা নেই, তাহলে এই বাক্যটা শুরু হয়েছে কী দিয়ে, অবজেক্ট দিয়ে। এখানে তোমাকে একটা কথা বলি, প্রতিটি কথা হয় অ্যাক্টিভ ভয়েসে বলা হয় নয় প্যাসিভ ভয়েসে বলা হয়। এই বাক্যটা প্যাসিভ ভয়েসে বলা হয়েছে, এখানে অ্যাক্টিভ ভয়েসে বলা হয়নি, কারণ এখানে দুর্নীতি সবচেয়ে বেশি দেখা যায়, কারা দেখে, আমরা দেখি। তাহলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হবে, অর্থাৎ অবজেক্ট দিয়ে বাক্য শুরু হচ্ছে, করাপশন দুর্নীতিটা আমরা আগে লিখলাম। তারপরে সবচেয়ে বেশি দেখা যায়, এখানে খুব বেশি দেখা যায়, আমরা এখানে যেহেতু দেখার ইংরেজি সি, তাহলে প্যাসিভ ভয়েসে আমরা জানি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে এখানে আমরা সিনটা লিখলাম। এবার খুব বেশি এই কথাটা ইংরেজি তার আগে লিখি ভেরি মাচ, এবং যেহেতু প্যাসিভ ভয়েস হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে এখানে একটা বিভাব চাচ্ছে, তাহলে এই বিভাব হচ্ছে মোট 8টা। তো এখানে আমি তোমাকে একটু বিভাবগুলো বলে দিই। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্যাসিভ ভয়েস হবে তখন অ্যাম ইজ আর আসে, যখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ হবে তখন ওয়াজ বা আর আসে, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে তখন বিইং আসে, যখন ফিউচার ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ আসে তখন বি আসে, যখন পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ আসে তখন সেখানে বিন আসে। তার মানে কন্টিনিউয়াস হলে বিইং আসে, পারফেক্ট হলে বিন আসে, আর বাদ বাকি যে 6টা আছে সেটা হচ্ছে 3টা ইনডিফিনিট টেন্সে বসে। এই ভয়েস চেঞ্জের এটা একটা নিয়ম। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ, এই জন্য করাপশনটা আগে লিখলাম, তারপরে ইজ লিখলাম,
তারপরে ভেরি মাচ লিখলাম, তারপরে সিন লিখলাম। এইবার শেষের যে কথাটা আছে ঘুষের ক্ষেত্রে, অর্থাৎ একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে বাক্যের শেষে। এই ফ্রেজগুলো প্রত্যেকটা কথার সাথে সাধারণত যোগ করা থাকে, এগুলোকে এক্সটেনশন বলা হয় বা বাড়তি অংশ। তো এই যে ঘুষের ক্ষেত্রে আমি এই যে ঘুষটা লিখলাম ব্রাইবেরি, পরে ক্ষেত্রেটা লিখলাম ইন দ্য কেজ অফ, একসাথে ইন দ্য কেজ অফ ব্রাইবেরি, অর্থাৎ ইন দ্য কেজ মানে ক্ষেত্রে, আর ব্রাইবেরি মানে ঘুষের সাথে র যোগ আছে, সেজন্য এই হচ্ছে যে এখানে ওর আগে একটা অফ বসেছে। তো এই যে অফটা কিন্তু বিনা কারণে বসলো না, র যোগ হওয়ার কারণে কিন্তু এখানে অফটা বসেছে। ব্রাইবেরি মানে ঘুষ, ওর আগে অফ লেখা কারণে এটার অর্থ হয়ে গেছে ঘুষের। ইন দ্য কেস মানে ক্ষেত্রে, তাহলে ঘুষের ক্ষেত্রে। এইভাবে আমি তোমাকে ভেঙে ভেঙে সব বোঝানোর চেষ্টা করছি। এইভাবে তুমি প্র্যাকটিস করো, তুমিও পারবে। পরের কথা দেখো, এমন কোনো প্রতিষ্ঠান নেই যে সেটা সরকারি হোক অথবা বেসরকারি হোক যেখানে ঘুষ দেওয়া বা নেওয়া হয় না। তো পরের বাক্যটা যেহেতু বেশ বড় লম্বা একটা বাক্য, ঠিক এরকম একটা বাক্য আমরা আগেও লিখেছিলাম ওই সেই 9 বেসিক স্ট্রাকচারের মধ্যে, এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স এবং দুটো এখানে সাবঅর্ডিনেট ক্লজ যোগ আছে। তো এইটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সাবঅর্ডিনেট ক্লজ একটা থাকাও যা, দুটো করতে থাকাও যা। আমরা ঠিক যেভাবে কমপ্লেক্স সেন্টেন্সগুলো করছিলাম এখানেও ঠিক সেই একই রকমভাবে করব। তো পরেরটা দেখি, যে এমন কোনো প্রতিষ্ঠান নেই, দেয়ার ইজ নো ইনস্টিটিউশন, 9 বেসিক স্ট্রাকচারের 9 নাম্বার, দেয়ার ইজ নো ইনস্টিটিউশন, এমন কোনো প্রতিষ্ঠান নেই। এবার পরেরটা লেখা আছে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। এখানে আইদার ইট ইজ গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট। আর যদি তুমি সেটা লেখো তাহলে তুমি এখানে হুইচ ইজ গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট, এখানে আমি আইদার দিয়ে কথাটা তোমাকে লিখে দিই। আইদার ইট ইজ, এই যে পরের সাথে আমি একটা কথা যুক্ত করলাম, আইদার ইট ইজ গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট, আইদার ইট ইজ গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট। এই কথাগুলো কিন্তু জাস্ট এটাকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়, বা তোমার হচ্ছে হুইচ, আমি যদি হুইচ দিয়ে লিখি এটা সাবঅর্ডিনেট হয়ে যাবে, বেশ জটিল লাগছে তোমার কাছে। কারণ এই কথাগুলো যখন বাক্যের মধ্যে যখন এসে হাজির হয় তখনই ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয়ে যায়। যারা বিশেষ করে এগুলোকে অ্যানালাইসিস করে বা পড়ান তারাও ঠিক করে ছাত্রছাত্রীদেরকে বোঝাতে গেলে ব্যর্থ হয়ে যায়। তো এই বিষয়টা আমি তোমাকে এটা বলি যে দুইভাবে আমি এখানে লিখে দেখালাম, একটা আয়দার দিয়ে করবা অথবা তুমি হুইচ দিয়ে করো। যদি হুইচ দিয়ে করো তাহলে তোমাকে আয়দার দিয়ে করা লাগবে না, তো আমি এখানে আয়দার দিয়ে করে দিলাম, আয়দার ইট ইজ গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট। আর একটা আছে হুইচ গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট, সেটা সরকারি হোক অথবা বেসরকারি হোক। যেহেতু এখানে হোক কথাটা আসছে তো আমি এখানে আয়দার কথাটা দিয়ে লিখে দিলাম, এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আইদার ইট ইজ গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট, এটা ব্র্যাকেটের মধ্যে থাকলেও যাতে তোমার বুঝতে একটু সুবিধা হয়। পরে সেই সাবঅর্ডিনেট ক্লজের শেষ অংশটা যেখানে ঘুষ দেওয়া বা নেওয়া হয় না, এই বাক্যটাও দেখো প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, যেখানে লিখলাম হায়ার, এবার ঘুষটা লেখা হলো। এবার ঘুষ দেওয়া বা নেওয়া, এবার দেওয়ার ইংরেজি গিভ আর নেওয়ার ইংরেজি টেক। এইবার দেখো এখানে টেক এবং গিভ, এইটাকে আমি কি করব, এটাকে আমি কি টেক অবস্থায় রেখে দেবো না, কারণ বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এইটাতে প্যাসিভ ভয়েস, তা আমরা জানি প্যাসিভ ভয়েস মানেই মূল ভার্বের তৃতীয় রূপ হয়। তাহলে টেকটা হবে টেকেন, গিভটা হবে গিভেন। তাহলে নট টেকেনে লাগবে, কারণ নট টেকেন যেহেতু এখানে না শব্দ একটা কথা আছে, তাহলে হয় ব্রাইবেরি ইজ নট টেকেন অর গিভেন, তুমি যেটাই তোমার এখানে গিভেন টেকেন এটা আলাদা উল্টোপাল্টা করে লিখলেও কোনো সমস্যা নেই। যেভাবে তুমি কথাগুলো সাজাবা ঠিক সেভাবে কথাগুলো তুমি লিখবে। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারছি। পরের কথাটা দেখো, সরকারি বা বেসরকারিতে কোনো সেবা নিতে গেলে ঘুষ দিতে হয়। এই বাক্যটা দেখো যে এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স ফলো করেছে এবং এখানে বলছে ঘুষ দিতে হয়, কারা দেয়, আমরা দিই বা তোমার এবার যারা দেয়, তো এখানে ঘুষ দিতে হয় সেবা নিতে গেলে সরকারি বা বেসরকারি চাকরিতে। তাহলে আমি এখানে প্রথম তোমাকে কথাটা এভাবে সাজাই যে তোমার হচ্ছে যে সেবা নিতে গেলে বা সেবা নেওয়ার জন্য ধরো, তাহলে এখানে দেখো টু টেক এনি সার্ভিস,
যে কোনো সেবা নিতে গেলে, এবার পরেরটা আছে সরকারি বা বেসরকারিতে, ইন গভর্নমেন্ট ও নন গভর্নমেন্ট। পরেরটাতে ঘুষ দিতে হয়। যেহেতু ঘুষ তুমি দিচ্ছ, এবার ঘুষটাকে তুমি এখানে দিচ্ছ, তাহলে এখানে ঘুষটা আগে আসছে ব্রাইবেরি। পরেরটা হচ্ছে এই যে নিতে হয় দিতে হয়, এই জায়গাটা এখানে ইজ টু হ্যাভ টুর একটা ব্যবহার আছে, একটা বাধ্যবাধকতার একটা ব্যবহার আছে। সেটা হচ্ছে যে এই যে ইজ টু গিভ, সেটা হচ্ছে তোমাকে দিতে হয়, ইজ টু টেক নিতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা আমি তুমি গিভ লিখবো নাকি গিভেন লিখবো, কারণ এইটা তোমাকে প্যাসিভ ভয়ে যে রূপ ধারণ করেছে। ব্রাইবেরি ইজ যদি গিভেন দাও তো ঘুষ দেওয়া হয়, কিন্তু ঘুষটা এখানে দিতে হয়, তাহলে ব্রাইবেরি ইজ টু বি গিভেন। অর্থাৎ এই জায়গাটায় তোমাকে একটা প্যাসিভ ভয়েসের রূপ দিতে হবে। তোমার এই সব জায়গাগুলো বুঝতে তোমাকে আর একটু সময় দিতে হবে, কারণ এগুলো অ্যাডভান্স লেভেলের লার্নিং। তোমাকে এই সমস্ত জিনিসগুলো বুঝতে গেলে আর একটু ম্যাচিউর হওয়া লাগবে, একটু ম্যাচিউর লেভেলে যেতে পারবা, কারণ এক ভিডিওতে তোমাকে টোটাল ইংরেজিটা বুঝিয়ে দেওয়া সম্ভব না। তোমার অন্তত আজকের এই ভিডিও থেকে তুমি ইংরেজিটা কিভাবে এটা রপ্ত করতে হয়, কিভাবে আয়ত্ত করতে হয়, এই ধারণাটা তুমি পেয়ে যাবা। তো এখানে এই ব্রাইবারি, এখানে ইজ টু বি গিভেন, অর্থাৎ এই যে পরের অংশটা একটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। তো এইটা কেন হলো, এটা তোমাকে ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা বলতে হবে। তো যদি তুমি এটা না বুঝতে পারো আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এখানে তুমি ব্রাইবারি ইজ টু যদি গিভ দাও, তাহলে এখানে যদি বাক্যটা সাবজেক্ট দিয়ে শুরু হতো, তাহলে তোমাকে আই হ্যাভ টু গিভ, আমাকে দিতে হবে। কিন্তু যদি আমাকে দিতে হয়, অর্থাৎ বাক্যটা যেহেতু অবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাই এখানে পরবর্তী অংশটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। বাক্যটা যদি সাবজেক্ট দিয়ে শুরু হতো, তাহলে আমাকে গিভটাকে আর গিভেন করা লিখতো না, বা বি গিভেন করা লিখতো না। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাই দিতে পারছি। পরের কথা দেখো, এখন দেশে দুর্নীতির মূল জায়গা দখল করে নিয়েছে। বলছে এখন মানে নাও দুর্নীতি দখল করে নিয়েছে। বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েসে লেখা, এখানে ভয়েস চেঞ্জ হয়নি। তাহলে এখানে সাবজেক্টটা আছে, আমরা করাপশন লিখি, নাওটা এখানে আগে বসে গেল, এগুলোকে অ্যাডভার্বিয়াল অংশ বলা হয়। সাবজেক্টটা পেয়ে গেলাম করাপশন। এবার আমি ভার্বটা নিয়ে আসবো, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ বসে, তাহলে এখানে করাপশনের পরে হ্যাজ নিলাম। এবার নিয়েছে তোমার জায়গা নিয়েছে, আমরা জানি জায়গা নেওয়ার ইংরেজি টেক প্লেস একসাথে, তাহলে হ্যাজের পরে ভাত বলে ভাবটা 3 নম্বর রূপ ধারণ করবে, তাই টেকটা টেকেন হয়ে গেল। এবার হ্যাজ টেকেন প্লেস। এবার টেকেন প্লেস এবার কী নিয়েছে, জায়গাটা নিয়েছে দি রুট, মূল জায়গাটা দি রুট প্লেস। এইবার ওই যে প্লেসটা রুটটা অর্থাৎ মূল জায়গাটা, অর্থাৎ এখানে এই রুটটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, প্লেসটা এখানে নাউন। অর্থাৎ দি রুট প্লেস সাবজেক্ট, হ্যাজ টেকেনটা ভার্ব, করাপশনটা সাবজেক্ট, এর নাওটা অ্যাডভার্বিয়াল অংশ। পরবর্তীতে যে এক্সটেনশন যেটা আছে, সেই এক্সটেনশন শেষের দিকে লেখা হয়েছে, সেটা হচ্ছে ইন দ্য কান্ট্রি, দেশে। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাই দিতে পারছি। এইবার পরের কথাটা দেখো, পরের কথাটা আছে যে দুর্নীতি বিরোধী স্লোগান দিয়ে বা কঠোর পদক্ষেপ নিয়ে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এই বাক্য দেখো, দুর্নীতি বিরোধী স্লোগান দিয়ে একটা ফ্রেজ, বা কঠোর পদক্ষেপ নিয়ে এটাও একটা ফ্রেজ, দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এই বাক্যগুলো ওই সেই 9 বেসিক স্ট্রাকচার, সেটা হচ্ছে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। আমি যদি এই বাক্যটা এভাবে সাজাই, ইট ইজ নট ইম্পসিবল টু স্টপ করাপশন, অথবা তুমি আরেকভাবে লিখতে পারো টু স্টপ করাপশন ইজ ইম্পসিবল। তো এই যে সম্ভব নয়, যেহেতু আমি এখানে সম্ভব নয় কথাটা লিখেছি, তাহলে এখানে নট পসিবল কথাটা লিখলাম, অর্থাৎ নট পসিবল। তাহলে ইট ইজ নট পসিবল, আমি এটা লিখলাম সহজ করে তোমার বোঝানোর জন্য। ইট ইজ নট পসিবল টু স্টপ করাপশন, ইটটা এখানে সাবজেক্ট, কারণ এই 9 বেসিক স্ট্রাকচারে এই ইটটাকে আগে লিখতে হয়। তো এখানে পরে ইজটা আসলো, তারপর নট, তারপর পসিবল। ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয় টু স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করা। এইবার পরের যে ফ্রেজ যে অংশটা ছিল বা বাড়তি যে অংশটা ছিল, সেটা পরে আমরা যোগ করব। সেটা হচ্ছে দুর্নীতি বিরোধী স্লোগান দিয়ে।
সেটা হচ্ছে বাই গিভিং স্লোগান, অর্থাৎ স্লোগান দিয়ে অফ এন্টি করাপশন, অর্থাৎ তোমার মানে দুর্নীতি বিরোধী যে স্লোগান, অর্থাৎ স্লোগান অফ এন্টি করাপশন অর্থাৎ দুর্নীতি বিরোধী স্লোগান, বাই গিভিং মানে দিয়ে, অথবা টেকিং, পরেরটা দেখো টেকিং হার্ড স্টেপ, অথবা কঠোর পদক্ষেপ নিয়ে। এইবার দেখো এখানে গিভ কেন গিভিং হলো, একটা প্রশ্ন এখানে আসে। সেটা হচ্ছে ওই দেখো গিভের আগে একটা বাই বসেছে, প্রিপজিশন ফলে ভাত বলে আইএনজি হয়ে যায়। এছাড়া আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে মূল ভার্বের সাথে, এখানে মূল ভাবটা হচ্ছে ইজ, গিভ কিন্তু এখানে মূল ভাব না, টেকটা মূল ভাব না। এইগুলোকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। এইটা আবার আর এক গ্রামারে চলে আসলো। এইগুলো যদি তুমি না জানো, এদের সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, মানে ট্রানজিটিভ বলতে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, এই সমস্ত ক্রিয়াগুলো যদি তুমি না চেনো, না জানো, তাহলে তোমাকে কিন্তু অনেক গ্রামারে তুমি করতে পারবে না। তো এটা একটা বেস্ট ভাস্ট একটা পার্ট, অনেক লম্বা একটা পার্ট। এইগুলো তোমাকে নেওয়ার জন্য তোমাকে প্র্যাকটিসে বসতে হবে। তো এই জন্য যেটা বললাম যে আমি একটু সহজ করে তোমাকে একটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে ইজ ক্রিয়া মানে মূল ক্রিয়া বা সমাপিকা ক্রিয়া। এই ক্রিয়ার আগে যদি কোনো ক্রিয়া ঘটে যায় তাহলে সেখানে আইএনজি যোগ হয়, আর এই ক্রিয়া ঘটে যাওয়ার পরে যদি কোনো ক্রিয়া ঘটে সেখানে টু যোগ হয়। যেমন তুমি বাড়ি থেকে ভাত খেয়ে বাজারে যাচ্ছ, তুমি যাচ্ছ বাজারে, এটাই কিন্তু মূল ক্রিয়া যাওয়া, কিন্তু বাড়ি থেকে আগে থেকে ভাত খেয়ে নিচ্ছ, অর্থাৎ খাওয়া কাজটা আগে ঘটে যাচ্ছে, এই জন্য এই খাওয়াটা ইটিং হয়ে যাবে। আবার যদি তুমি বাজার থেকে এসে যদি ভাত খাচ্ছ, তাহলে তোমাকে এখানে তখন খাওয়ার আগে তোমাকে টু যুক্ত করতে হবে। এইগুলোকে নন ফিনাইট ভার্ব বলা হয়। এই নন ফিনাইট ভার্ব তিন রকমের হয়, একটা টু যুক্ত হয়, একটা আইএনজি যুক্ত হয়, একটা পাস্ট পার্টিসিপল যুক্ত হয়। এই জন্য এই ভাবটা এখানে আইএনজি যোগ হয়েছে। এছাড়া আরও একটা কারণ আছে, প্রিপজিশন যোগ আছে, প্রিপজিশন বলে ভার্ব বলে আইএনজি হয়ে যায়। তো এই এত কথা যখন একসাথে তোমার সাথে বলবো, তখন কিন্তু তোমার মধ্যে একটা জগা খিচুড়ি পাকিয়ে যাবে। তাই তুমি সহজ করে বিষয়টা বোঝার চেষ্টা করো। পরের বাক্যটা দেখো, বিগত কয়েক বছরে দুর্নীতিতে আমাদের দেশ চ্যাম্পিয়ন হয়েছে। বিগত কয়েক বছরে বা বছর ধরে দুর্নীতিতে আমাদের দেশ চ্যাম্পিয়ন হয়েছে। তাহলে বিগত কয়েক বছর ধরে দুর্নীতিতে আমাদের দেশ চ্যাম্পিয়ন হয়েছে, বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আমাদের দেশ চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের দেশটা সাবজেক্ট, চ্যাম্পিয়ন হয়েছে ভার্ব, পরেরটা দুর্নীতিতে, তারপরটা বিগত কয়েক বছর ধরে। তাহলে আমাদের দেশ, প্রথমে আমরা সাবজেক্টটা নিলাম, পরের বাক্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং এখানে হ্যাজটা আসলো এবং এখানে মূল ভাবটা হওয়া, তাই এখানে বিনটা বসেছে, অর্থাৎ আওয়ার কান্ট্রি হ্যাজ বিন, আমাদের দেশ হয়েছে। পরেরটা হচ্ছে চ্যাম্পিয়ন, অর্থাৎ এখানে চ্যাম্পিয়ন হয়েছে। এবার দুর্নীতিতে, যেহেতু দুর্নীতি, তাহলে এখানে ইন করাপশন, অর্থাৎ এই জায়গাটায় ইনটা আসতো তে বা একার যোগ করার জন্য, আর এখানে করাপশনটা হচ্ছে তোমার নাউন ফর্মে যোগ হলো, অন্য কোনো ফর্মে এখানে যোগ হবে না কিন্তু। অর্থাৎ এখানে ইন করাপশন এবং বিগত কয়েক বছর ধরে, কোনো কিছু ধরে বোঝালে আমরা জানি ফরে ব্যবহার হয়, কিন্তু ফর এবং কয়েক বছর, অর্থাৎ বিগত কয়েক বছর, প্রিভিয়াস ইয়ার বা পাস্ট ইয়ার, গত কয়েক বছর। তুমি পাস্ট লিখলে এখানে উত্তরটা হবে, আমি এখানে পাস্ট না লিখে এখানে প্রিভিয়াস কথাটা লিখছি। যে কোনো একটা কথা তোমার যেটা ভালো হয় সেটা তুমি লিখো, যে কোনো একটা লিখলে হবে। পরেরটা দেখো, তাই এখনই আমাদের উচিত এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা। তাই সুতরাং আমাদের উচিত, উই শুড, এই যে কোনো কথা শেষ কিন্তু এইভাবে হয়, উই শুড। এবার টেক, আমাদের নেওয়া উচিত। পরেরটা হচ্ছে উই শুড টেক, এবার বলছে যে এখনই মানে ইমিডিয়েট পদক্ষেপ, মানে এখনই পদক্ষেপ নিতে হবে। এবার সেটা হচ্ছে যে এর বিরুদ্ধে, এগেনস্ট ইট, অর্থাৎ এটার বিরুদ্ধে। উই শুড টেক ইমিডিয়েট স্টেপ, শুডটা মডেল অক্সিলারি ভার্ব, এরপরে কখনো ভার্বের রূপ বদলায় না, তাই আমি এখানে ভার্বের রূপটা চেঞ্জ করিনি, দেখো, অর্থাৎ টেকটা টেকই রেখেছি। অর্থাৎ সাবজেক্ট লিখলাম উই, শুড টেকটা ভার্ব, ইমিডিয়েট স্টেপ এটা হচ্ছে অবজেক্ট, আর এগেনস্ট ইট এটা হচ্ছে একটা ফ্রেজ। পরেরটা বলছে আমাদের সবাইকে নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হতে হবে। আমাদেরকে সচেতন হতে হবে। তোমাকে আগেই একটা কথা বলছিলাম,
কোনো কিছুতে বাধ্যকতা যদি থাকে সেখানে হ্যাভ টু বা হ্যাজ টুর ব্যবহার হয়। এইটা ব্যাখ্যা দিতে গেলে আরও অনেক কথা বেরিয়ে আসবে, আর অনেক কথা যখন বলে বসবো তখন লেসনটা তোমার কাছে জটিল লাগবে। তো আমি জটিলের দিকে যাচ্ছি না। তো এইটুকু বললাম, কোনো কিছু বাধ্যবাধকতা থাকলে সেখানে হ্যাভ টু ব্যবহার হয়। পরেরটা আছে আমাদেরকে হতে হবে, উই হ্যাভ টু, আমাদেরকে হতে হবে বি, হওয়া, বি মানে হওয়া, টুর পরে ভার্বের রূপ বদলায় না, উই হ্যাভ টু বি। এবার কী হতে হবে, সচেতন, অর্থাৎ কনসাস, অ্যাওয়ার লিখলে হবে, কনসাস লিখলে হবে, কেয়ারফুল লিখলে হবে, যে কোনো একটা হবে। পরেরটা হচ্ছে কনসাসের পরে অফ বসে, অ্যাবাউটও বসে। আমি বলছি এর নেতিবাচক প্রভাব সম্পর্কে, তাহলে তাহলে এর নেতিবাচক প্রভাব, তার মানে ইটস নেগেটিভ ইম্প্যাক্ট, ইটের সাথে এসটা যোগ করলাম, ইটস, তারপর নেগেটিভ মানে নেতিবাচক, ইম্প্যাক্ট মানে প্রভাব, তারপরে হচ্ছে এর সম্পর্কে, তারপরে অ্যাবাউটটা লিখলাম। তো এই যে আমি এইভাবে ছোট ছোট করে তুমি বাক্যগুলো লেখার চেষ্টা করো। পরেরটা হচ্ছে নৈতিকভাবে আমাদেরকে শক্তিশালী হতে হবে, একই রকম বাক্য, আমাদেরকে হতে হবে উই হ্যাভ টু বি স্ট্রং, ঠিক একই রকম, উই হ্যাভ টু বি স্ট্রং মোরালি, এখানে উইটা সাবজেক্ট, হ্যাভ টুটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, কারণ এগুলোকে মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। পরেরটা হচ্ছে বি, এখানে মূল ভার্ব, স্ট্রং শক্তিশালী এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা স্ট্রাকচার নাম্বারে 3 পড়ছে। তো এই স্ট্রাকচার বোঝাতে গেলে, স্ট্রাকচার দিয়ে যদি আমি তোমাকে বোঝাতে যাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লিসনটা অনেক জটিল হয়ে যাবে। তাই তুমি এই বিষয়গুলো আগে একটু জেনে আসো, তারপরে তোমার ইংরেজিটা অনেক সহজ হবে। আর আমি বারবার করে বলছি, এইগুলো ছাড়া ইংরেজি কখনো শেখা যায় না, শেখা সম্ভব না। আর শিখতে যদিও তুমি শেখো, সেটা অনেক লম্বা একটা পথ হয়ে যাবে, শেষে গিয়ে তোমার আর শিখতে ইচ্ছে করবে না। উই হ্যাভ টু বি স্ট্রং। এবার মোরালিটা কেন লিখলাম, কারণ এই শব্দটা এখন অ্যাডভার্ব হয়ে গেছে, অর্থাৎ ওই যে পার্টস অফ স্পিচ যেটা বলছিলাম, অর্থাৎ এখানে নাউন লিখলে হবে না, অ্যাডজেক্টিভ লিখলে হবে না, আমাকে এখানে অ্যাডভার্বই লিখতে হবে। এই জন্য কথাটা লিখলাম মোরালি, মানে নৈতিকভাবে। শেষের যে কথাটা দেখো, নইলে আমরা পৃথিবীতে পিছিয়ে পড়া এক জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিত হব। শেষে একটা কথা, নইলে আদারওয়াইজ, বা তা না হলে একই কথা। এইবার আমরা পরিচিত হব, উই শ্যাল বি ইন্ট্রোডিউসড বা উই উইল বি ইন্ট্রোডিউসড। এখানে উই শ্যাল বি, আমরা এই কথাটাই লিখলাম, উই শ্যাল বি কেন লিখলাম, বিটা এই জন্যই লিখলাম যে বাক্যটা আবার প্যাসে, অর্থাৎ আমরাই পরিচিত হব, আমাদেরকে কে পরিচয় করাই দেবে। ধর নিশ্চয়ই দুর্নীতি, তার মানে দুর্নীতি এখানে সাবজেক্ট, আর আমরা এখানে অবজেক্ট, অর্থাৎ এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস হয়েছে। যেটা একটু আগে বলছিলাম যে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সে যখন ভয়েস চেঞ্জ হয় তখন বি আসে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন ভয়েস চেঞ্জ হয় তখন অ্যামিজার আসে, সবগুলোই কিন্তু বি, এবং এই বি আছে মোট 8টা, এই 8টার মধ্যে এটা একটা। তাহলে উই শ্যাল বি ইন্ট্রোডিউসড বা উই উইল বি ইন্ট্রোডিউসড, আমরা পরিচিত হব এবার বিশ্বে, ইন দ্য ওয়ার্ল্ড, এইবার জাতি হিসাবে, অ্যাজ এ নেশন, তারপর হচ্ছে পিছিয়ে পড়া, অফ ল্যাগ বিহাইন্ড। এইবার এই ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, কিন্তু ল্যাগটা এখানে ল্যাগিং হয়ে গেছে। কারণটা কি, কারণ ওর আগে একটা করে একটা প্রিপজিশন যোগ আছে, আর যে কোনো প্রিপজিশনের পরে ভার্ব আসলেই সেই ভার্বের আইএনজি হয়ে যায়। এখানে ল্যাগটা হচ্ছে ভার্ব, এই জন্য এই ভার্বের সাথে এটা আইএনজি যোগ হলো। এই ছিল আজকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা তুমি খুব সহজেই পেতে পারো। তো আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।